নমস্কার, আমি শুভাশিস। আমাদের একটা গল্প হোক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে উপেক্ষিতা। গল্প পাঠে এবং সমগ্র পরিচালনায় আমি শুভাশিস। গল্প উপেক্ষিতা। পথে যেতে যেতেই তার সঙ্গে আমার পরিচয়। সে বোধহয় বাংলা 2 কি 3 সালের কথা। নতুন কলেজ থেকে বার হয়েছি, এমন সময় বাবা মারা গেলেন। সংসারের অবস্থা ভালো ছিল না। স্কুল মাস্টারি নিয়ে গেলুম হুগলি জেলার এক পাড়া গায়ে। গ্রামটির অবস্থা খুব সময় ভালো থাকলেও আমি যখন গেলুম তখন তার অবস্থা খুব শোচনীয়। খুব বড় গ্রাম, অনেকগুলো পাড়া। গ্রামের এক প্রান্ত থেকে অপর প্রান্ত বোধহয় 1 ক্রোশেরও ওপর। প্রাচীন আম কাঁঠালের বনে সমস্ত গ্রামটা অন্ধকার। আমিও গ্রামে থাকতুম না। গ্রাম থেকে প্রায় 1 মাইল দূরে সে গ্রামের রেল স্টেশন। রেল স্টেশনের একটি ছেলে পড়ানোর ভার নিয়ে সেই রেলের পিডাব্লিউডির একটা পরিত্যক্ত বাংলোয় থাকতুম। চারিদিকে নির্জন মাঠ, মাঝে মাঝে তাল বাগান। স্কুলটি ছিল গ্রামের ও প্রান্তে। মাঠের মধ্যে নেমে হেঁটে যেতুম প্রায় 1 ক্রোশ পথ। একদিন বর্ষাকাল, বেলা 10টা বাজে, স্কুলে যাচ্ছি। সোজা রাস্তা দিয়ে না গিয়ে একটু শীঘ্র যাওয়ার জন্য পাড়ার ভেতর দিয়ে একটা রাস্তা দিয়ে নেমে গিয়েছে, সেইটাই যাচ্ছি। সমস্ত পথটা বড় বড় আম কাঁঠালের ছায়ায় ভরা। একটু আগে খুব এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছিল। আকাশ মেঘে মেঘাচ্ছন্ন। একটা গাছের ডাল থেকে টুকটুক করে বৃষ্টির জল ঝরে পড়ছিল। একটা জীর্ণ ভাঙা ঘাটওয়ালা প্রাচীন পুকুরের ধার দিয়ে রাস্তা। সেই রাস্তা বেয়ে যাচ্ছি, সেই সময় কি এক স্ত্রীলোক, খুব টকটকে রংটা, হাতে বালা অনন্ত, পরনে চওড়া লাল পাড় শাড়ি, বয়স 24-25 হবে। পাশের একটা সরু রাস্তা দিয়ে ঘোড়া নিয়ে উঠলেন আমার সামনের রাস্তায়। বোধহয় পুকুরে যাচ্ছিলেন জল আনবার জন্য। আমার দেখে ঘোমটা টেনে পথের পাশে দাঁড়ালেন। আমি পাশ কাটিয়ে জোরে চলে গেলুম। আমার এখনো স্বীকার করতে লজ্জা হয়, কিন্তু তখন আমি ইউনিভার্সিটির সদ্য প্রসূত গ্র্যাজুয়েট, বয়স হবে 20, অবিবাহিত। সংস্কৃত কবি সাহিত্যের পাতায় পাতায় যেসব তরলিকা, মঞ্জুলিকা, বাসন্তী, উজ্জয়িনী বাসিনী, অগুরু বাস, মেদিনী কেশা, তরুণী, অভিসারিকার দল, তারা তাদের সঙ্গে ইংরেজি কাব্যের কত অ্যাথেনা, কত জেনিভিয়া, কত থিওজফিয়া, তাদের নীল নয়ন আর তুষার ধবল বাহুবল্লী নিয়ে আমার তরুণ মনের মধ্যে রাত দিন একটা সুমিষ্ট কল্পলোকের সৃষ্টি করে রেখেছিল। তাই সেদিন সেই সুশ্রী তরুণ রূপ, তার বালা অনন্ত পড়া, অনাবৃত হাত দুটোর সুঠাম সৌন্দর্য, আর সকলের ওপর তার পরনের শাড়ি, তার দ্বারা নির্দিষ্ট তার সমস্ত দেহের এই মহিমান্বিত সীমারেখা আমাকে মুগ্ধ, অভিভূত করে ফেললে। আমার মনের ভিতরে এক প্রকার নতুন অনুভূতি, আমার বুকের রক্তের তালে তালে সেদিন একটা নতুন স্পন্দন আমার কাছে বড় স্পষ্ট হয়ে উঠল। বিকেলবেলা রেল লাইনের ধারে মাঠে গিয়ে চুপ করে বসে রইল। তাল বাগানের মাথায় সূর্য অস্ত যাচ্ছিল। বেগুনি রঙের মেঘগুলো দেখতে দেখতে ক্রমেই ধূসর পরেই আবার কালো হয়ে উঠতে লাগলো। আকাশের অনেকটা জুড়ে মেঘগুলো দেখতে হয়েছিল যেন এক আদিম যুগের জগতের উপরিভাগের বিস্তীর্ণ মহাসাগর। বেশ কল্পনা করে নেওয়া যাচ্ছিল সেই সমুদ্রের চারপাশে একটা গাঢ় রহস্য ভরা অজ্ঞাত মহাদেশ, যার অন্ধকারময় বিশাল অরণ্যানীর মধ্যে প্রাচীন যুগের লুপ্ত অতিকায় প্রাণীরা সব ঘুরে বেড়াচ্ছে। দিন কেটে গিয়ে রাত হলো। বাসায় এসে কেটস পড়তে শুরু করলুম।
পড়তে পড়তে যখন ঘুমিয়ে পড়ছি, মাটির প্রদীপে বুক পুড়ে গিয়ে প্রদীপ কখন নিভে গিয়েছে। অনেক রাত্রে উঠে দেখলাম বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আকাশে মেঘে অন্ধকার। তারপর দিনও পাড়ার ভেতর দিয়ে গেল। সেদিন কিন্তু তাকে দেখতে পেলুম না। আসবার সময় সেইখান দিয়ে এলুম, কাউকেই দেখতে পেলুম না। পরদিন রোববার ছিল। সোমবার দিন আবার সেই পথ দিয়ে গেলুম। পুকুরটার কাছাকাছি গিয়েই দেখি যে তিনি জল নিয়ে ঘাটের সিঁড়ি বেয়ে উঠছেন। আমার দেখে ঘোমটা টেনে দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলেন। আমার বুকের রক্তটা যেন দুলে উঠল। খুব জোরে হেঁটে বেরিয়ে গেলুম। রাস্তায় বাঁকের কাছে গিয়েই ইচ্ছার দমন করতে না পেরে একবার পিছন ফিরে তাকালুম। দেখি তিনি ঘাটের ওপর ঘোমটা খুলে কৌতূহলী নেত্রে আমারই দিকে চেয়ে রয়েছেন। আমি চাইতেই ঘোমটা আবার টেনে দিলেন। ওপরের পথটা ছেড়েই দিলুম একেবারে। পুকুরের পথ দিয়ে রোজ যাই। দু একদিন পরে আবার একদিন তাকে দেখতে পেলুম। তারপর আমার মনে হলো সেই দিনও তিনি আমায় একটু আগ্রহের সঙ্গে লক্ষ্য করলেন। এইভাবে 15-20 দিন কেটে গেল। কোনোদিন তাকে দেখতে পাই, কোনোদিনও পাই না। আমার কিন্তু বেশ মনে হতে লাগলো তিনি আমার প্রতি দিন দিন আগ্রহান্বিতা হয়ে উঠেছেন। আজ ততটা ত্রস্তভাবে ঘোমটা দেন না। আমারও কি হলো, তার গতি ভঙ্গির একটা মধুর শ্রী, তার দেহের একটা শান্ত কমনীয়তা আমায় দিন দিন যেন অক্টোপাসের মতো জড়িয়ে ফেলতে লাগলো। একদিন তখন আশ্বিন মাসের প্রথম, শরৎ পড়ে গিয়েছে। নীল আকাশে সাদা সাদা লঘু মেঘ খণ্ড উড়ে যাচ্ছে। চারিদিকে খুব রৌদ্র ফুটে উঠেছে। রাস্তায় পাশের বনকচু ভাটশেওড়া কুচলতার ঝোপ থেকে একটু কটু তিক্ত গন্ধ উঠেছে। শনিবার সকাল সকাল স্কুল থেকে ফিরছি। রাস্তাটা নির্জন, কেউ কোনো দিকে নেই। পুকুরটার পথ ধরেছি। একদল ছাতারে পাখি পুকুরের ওপরে ঝোপের মাথায় কিচকিচ শব্দ করছিল। পুকুরের জলে নীল ফুলের দলগুলো রৌদ্রতাপে মুড়ে গিয়েছিল। আমি আশা করিনি এমন সময় তিনি পুকুরের ঘাটে আসবেন, কিন্তু দেখলুম তিনি জল ভরে উঠে আসছেন। এর আগে 4-5 দিন তাকে দেখিনি। হঠাৎ কি মনে হলো, একটা বড় দুঃসাহসের কাজ করে বসলুম। তার কাছে গিয়ে বললুম, দেখুন, কিছু মনে করবেন না আপনি। আমি এখানকার স্কুলে কাজ করি। রোজ এই পথে যেতে যেতে আপনাকে দেখতে পাই। আমার বড় ইচ্ছে হয় আপনি আমার বোন হন। আমি আপনাকে বৌদিদি বলবো। আমি আপনার ছোট ভাই, কেমন তো? তিনি আমার কথায় প্রথম অংশটায় হঠাৎ চমকে উঠে কেমন যেন জড়সড় হয়ে উঠেছিলেন। দ্বিতীয় অংশটায় তার এই চমকানো ভাবটা একটু দূর হলো। ঘোড়া কাখে নিচু চোখে চুপ করে দাঁড়িয়ে রইলেন। আমি যুক্ত করে প্রণাম করে বললুম, প্রণাম বৌদিদি। আমার এই ইচ্ছা আপনাকে পূর্ণ করতেই হবে। আমাকে ছোট ভাইয়ের অধিকার দিতেই হবে আপনাকে। তিনি ঘোমটাটা অর্ধেক খুলে একটা স্থির শান্ত দৃষ্টিতে আমার দিকে চাইলেন। সুশ্রী মুখ যে আমি কখনো দেখিনি তা নয়, তবু মনে হলো তার ডাগর কালো চোখ দুটোর শান্ত ভাব, আর তার ঠোঁটের নিচে একটা বিশেষ ভাঁজ। সেই দুটোতে মিলে একটা সুন্দর মুখের গড়নে এমন এক বৈচিত্র্য এনেছে যা সচরাচর চোখে পড়ে না। খানিকক্ষণ দুজনেই চুপ করে রইলাম। তারপর তিনি জিজ্ঞাসা করলেন, তোমার বাড়ি কোথায়? আনন্দে সারা গা শিউরে উঠল। বললাম, কলকাতার কাছে, 24 পরগনা জেলায়, এখানে স্টেশনে থাকি। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? নাম বললুম। তিনি বললেন, তোমার বাড়িতে কে কে আছেন? বললুম, এখন বাড়িতে শুধু মা আর দুটো ছোট ছোট ভাই আছে। বাবা এই 2 বছর আগে মারা গিয়েছেন। তিনি একটু যেন আগ্রহের সুরে বললেন, তোমার কোনো বোন নেই? আমি বললুম,
না, আমার দুজন বড় বোন ছিলেন, তারা অনেক দিন মারা গিয়েছেন। বদ্দি যখন মারা যান তখন আমি খুব ছোট। মেজদি আজ 5-6 বছর মারা গিয়েছেন। আমি এই মেজদিকেই জানতুম। তিনি আমায় বড় ভালোবাসতেন। তিনি আমার চেয়ে 6 বছরের বড় ছিলেন। তার দৃষ্টি একটু ব্যথা কাতর হয়ে এলো। জিজ্ঞাসা করলেন, তোমার মেজদি থাকলে এখন তার বয়স কত হতো? বললাম, এই 26 বছর। তিনি একটু মৃদু হাসির সঙ্গে বললেন, "হুঁ, তাই বুঝি ভাইটির আমার একজন বোন খুঁজে বেড়ানো হচ্ছে না?" কি মিষ্টি হাসি, কি মধুর শান্ত ভাব। মাথাটা নিচু করে প্রণাম করে তার পায়ের ধুলো নিয়ে বললুম, হ্যাঁ, তাহলে ভাইয়ের অধিকার দিলেন আপনি? তিনি শান্ত হাসিমাখা মুখে চুপ করে রইলেন। আমি বললুম, বৌদি, আমি জানতুম আমি পাবো। আগ্রহের সঙ্গে খুঁজলে ভগবানও নাকি ধরা দেন। আমি একজন বোন অনায়াসেই পাবো। আচ্ছা, এখন আসি। আপনি কিন্তু ভুলে যাবেন না বৌদি, আপনার যেন দেখা পাই। রোববার বাদে আমি দুবেলাই এই রাস্তা দিয়ে যাব। আমার মাঠের ধারে তাল বাগানটার পাখিগুলো রোজই সকাল বিকেল ডাকে। একটা কি পাখি তার সুর খাত থেকে ধাপে ধাপে তুলে এবার পঞ্চমে চড়িয়ে দিলে। মনটা যেদিন ভারী থাকে সেদিন সে সুরের উদাস মাধুর্য প্রাণের মধ্যে কোনো সাড়া দেয় না। আজ দেখলাম পাখিটার গানের সুরের স্তরে স্তরে হৃদয়টা যেমন লঘু থেকে লঘুতর হয়ে উঠেছে। মনে হতে লাগলো জীবনটা কেবল কতগুলো স্নিগ্ধ ছায়া শীতল পাখির গানে ভরা অপরাহ্নের সমষ্টি, আর পৃথিবীটা শুধু নীল আকাশের তলায় ইতস্তত বর্ধিত অযত্ন সম্ভূত তাল নারকেলের গাছের বন দিয়ে তৈরি, যাদের ঈষৎ কম্পমান দীর্ঘ শ্যামল পত্র শীর্ষ অপরাহ্নের অবসন্ন রৌদ্রে চিকচিক করছে। তারপর দিন বৌদিদির সঙ্গে দেখা হলো ছুটির পর বিকেলবেলা। বৌদিদি যেন চাপা হাসির সুরে জিজ্ঞাসা করলেন, এই যে বিমলের বুঝি আজ খুব সকাল সকাল স্কুলে যাওয়া হয়েছিল? আমি উত্তরে বললাম, বেশ বৌদি, আমি ওবেলা তো ঠিক সময়ই গেলুম, আপনি ছিলেন না। এখন দোষটা বুঝি আমার ঘাড়ে ছাপানো হচ্ছে না? আর বৌদি, ঘাটে ওবেলা আরও সব মেয়েরা ছিলেন। বৌদি হেসে ফেললেন, বললেন, তাই তো, ভাইটি আমার ওবেলা তো বড় বিপদ হয়ে গিয়েছে তাহলে। আমার একটু লজ্জা হলো। ভালো করে জবাব দিতে না পেরে বললুম, তা নয় বৌদি, আমি এখানে অপরিচিত, পাড়ার মধ্যে পথ পাছে কিছু মনে করে। বৌদির চোখের কৌতুক দৃষ্টি তখনও যায়নি। তিনি বললেন, আমি ওবেলা ঘাটের জলেই ছিলাম বিমল। তুমি ওই চটকা গাছের তলায় গিয়ে একবার ঘাটের দিকে চেয়ে দেখলে, তা আমায় তুমি দেখতে পাওনি। আমি জিজ্ঞাসা করলাম, বৌদি, আপনার বাপের বাড়ি কোথায়? বৌদি উত্তর দিলেন, খোলা পোতা। আমি ইতস্তত করছি দেখে আমায় আর একটু বিশদ সংবাদ দিয়ে বললেন, ওই যে খোলা পোতায় রাস। বৌদিদির হাসি ভরা দৃষ্টি যেন একটু গর্ব মিশ্রিত হয়ে উঠল। কিন্তু বলা আবশ্যক, খোলা পোতা বলে কোনো গ্রামের নাম আমি এই প্রথম শুনলাম। অথচ বৌদির বাপের বাড়ি যেখানে এমন রাস হয়, সেই বিশ্ববিশ্রুত খোলা পোতার ভৌগোলিক অবস্থান সম্বন্ধে আমার অজ্ঞতা পাছে তার মনে ব্যথা দেয়। এই ভয়ে আমিও বলে ফেললুম, ও সেই খোলা পোতায়? ওটা কোন জেলায়? বৌদিদির কাছ থেকে সাহায্য পাওয়ার প্রত্যাশা করছিলুম, কিন্তু দেখলুম তিনি এই বিষয়ে নির্বিকার। তার হাসি ভরা সরল মুখখানির দিকে চেয়ে আমার করুণা হলো। এই সমস্ত জটিল ভৌগোলিক তত্ত্বের মীমাংসা নিয়ে তাকে পীড়িত করতে আমার মন সরল না। বললুম, আচ্ছা বৌদি, আসি তাহলে। বৌদি তাড়াতাড়ি ঘোড়ার মুখ থেকে কলার পাতা মোড়া কি বের করলেন, সেইটা আমার হাতে দিয়ে বললেন, কাল চাপড়া ষষ্ঠীর জন্য ক্ষীরের পুতুল তৈরি করেছিলাম, আর গোটা কতক কলার বুড়া আছে, বাসায় গিয়ে খেও। 4-5 দিন জ্বর ভোগের পর একদিন পথ্য পেয়ে স্কুলে যাচ্ছি, বৌদিদির সঙ্গে দেখা। আমায় আসতে দেখে বৌদিদি উৎসুক দৃষ্টিতে অনেক দূর থেকে আমার দিকে চেয়েছিলেন। নিকটে যেতেই জিজ্ঞাসা করলেন, কি বিমল,
মুখ এমন শুকনো কেন? বললাম, জ্বর হয়েছিল বৌদিদি। বৌদিদি উদ্বেগের সুরে বললেন, ও তাই, তুমি 4-5 দিন আসোনি, তাই জন্য। আমি ভাবলাম বোধহয় কিসের ছুটি আছে। আহা, তাই তো বড্ড রোগা হয়ে গিয়েছো জি বিমল। তার চোখের দৃষ্টিতে একটা সত্যিকারের ব্যথা মিশ্রিত স্নেহের আত্মপ্রকাশ বেশ বুঝতে পেরেছিলাম। মনের মধ্যে একটা নিবিড় আনন্দ পেলাম। হেসে বললুম, যে দেশ আপনাদের বৌদি একবার অতিথি হলে অপ্যায়নের চোটে একবারে অস্থির করে তুলবে। বৌদিদি জিজ্ঞাসা করলেন, আচ্ছা বিমল, ওখানে তোমায় রেঁধে দেয় কি? রেঁধে দেয় কি? আমি বললাম, কে আর রাখবে, আমি নিজেই রাজি। বৌদিদি একটু চুপ করে রইলেন, তারপর বললেন, আচ্ছা বিমল, একটা কাজ করো না কেন? আমি জিজ্ঞাসা করলাম, কি বৌদি? তিনি বললেন, মাকে এই পুজোর ছুটিতে নিয়ে এসো। একরকম কি করে, এরকমভাবে কি করে বিদেশে কাটাবে বিমল? লক্ষ্মীটি, ছুটির পর মাকে অবশ্য করে নিয়ে এসো। এই গায়ের ভিতরে অনেক বাড়ি পাওয়া যাবে, আমাদের পাড়াতেই আছে। না হলে অসুখ হলে কে একটু জল দেবে? আচ্ছা হ্যাঁ বিমল, আজ থেকে পত্র করলে কে রেঁধে দিলে? আমার হাসি পেল। বললুম, কে আবার রেঁধে দেবে বৌদি, নিজেই করলুম। তিনি আমার দিকে যেন কেমনভাবে খানিকক্ষণ চেয়ে রইলেন। তার সেদিনকার সেই অনুভূতি বিগলিত স্নেহ মাখানো মাতৃমুখের জল ভরা কালো চোখ দুটো পরবর্তী জীবনে আমার অনেক দিন পর্যন্ত মনে ছিল। সেদিন স্কুল থেকে আসবার সময় দেখি বৌদিদি আমার জন্য যেন অপেক্ষা করছেন। আমায় দেখে কলা পাতায় মোড়া কি একটা আমার হাতে দিয়ে বললেন, শরীরটা একটু না সারলে রাত্রে গিয়ে রান্না সে পেরে উঠবে না বিমল, এই খাবার দিলাম, রাতে খেয়েও। বোধহয় একটু আগেই তৈরি করে এনেছিলেন। আমি হাতে বেশ গরম পেলুম। বাসায় এসে কলা পাতা খুলে দেখি খান কতক রুটি, মোহনভোগ আর মাছের একটা ডালনা মতন। তারপর দিন ছুটির পর আসার সময়ও দেখি বৌদি খাবার হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আমার হাতে দিয়ে বললেন, বিমল, তুমি তোমার ওখানে দুধ খাও। বিমল, তুমি তোমার ওখানে দুধ নাও। আমি বললাম, কেন? তাহলে দুধও খানিকটা করে দেন বুঝি? সত্যি বলছি বৌদি, আপনি আমার জন্য অনর্থক কষ্ট করবেন না, তাহলে এই রাস্তায় আমি আর আসছি না। বৌদির গলা ভারী হয়ে এলো। আমার ডান হাতটা আস্তে আস্তে করে ধরে ফেললেন। বললেন, লক্ষ্মী ভাই, ছি ছি, ও কথা বলো না। আচ্ছা, আমি যদি তোমার মেজদি হতাম তাহলে এই কথা তুমি আজ আমায় বলতে পারতে। আমার মাথার দিব্যি রইল, এই পথে রোজ যেতেই হবে। সেদিন থেকে বৌদিদি রোজ রাত্রের খাবার দেওয়া শুরু করলেন। 7-8 দিন পরে রুটির বদলে কোনোদিন লুচি, কোনোদিন পরোটা দেখা দিতে লাগলো। তারপর সে আগ্রহ ভরা মুখের দিকে চেয়ে আমি সেই সব স্নেহের দান ঠিক অস্বীকারও করতে পারতাম না। অথচ এইভাবে অসুস্থ বোধ করতাম আমার এই নিত্য খাবার জোগাতে না জানি বৌদিদিকে কত অসুবিধায় পোহাতে হচ্ছে। তারপর আশ্বিন মাসের শেষে পুজোর ছুটি এসে পড়াতে আমি নিষ্কৃতি পেলাম। সমস্ত পুজোর ছুটিটা কি নিবিড় আনন্দই কাটলো সেবার। আমার আকাশ বাতাস যেন রাত দিন আফিমের রঙিন ধুমে আচ্ছন্ন থাকতো। ভোরবেলা উঠে শিউলি গাছের সাদা ফুল বিছানো তলাটা দেখলে হেমন্তের রাত্রির শিশির ভেজা ঘাসগুলোর গা যেমন শিউরে আছে, ওই রকমই আমার গা শিউরে উঠত। কার ওপর আমার জীবনের সমস্ত ভার অসীম নির্ভরতার সঙ্গে চাপিয়ে দিয়ে আমার মন যেন শরতের জল ভরা নামানো হালকা মেঘের মতো একটা সীমাহারা হাওয়ার রাজ্যে ভেসে বেড়াতে লাগলো। ছুটি ফুরিয়ে গেল। প্রথম স্কুল খোলবার দিন পথে তাকে দেখতেই পেলুম না। বিকালে যখন ফিরি তখন শীতল হাওয়া একটু একটু করে দিচ্ছে। পথের ধারে এক জায়গায় খানিকটা মাটি কাটা বর্ষাকালে তুলে নিয়েছিল। সেখানটায় একটু বনকচু, কাল কাসুন্দা, ধুত্র, কচু কাটা, ঝুমকলতার দল পরস্পর জড়াজড়ি করে একটুখানি ছোট ছোট ঝোপ তৈরি করেছে। শীতল হেমন্ত অপরাহ্নের ছায়ায় সবুজ ঝোপটির ওপর নেমে এসছে। এমন একটা মিষ্টি নির্মল গন্ধ গাছগুলো থেকে উঠে আসছে
এমন সুন্দর শ্রী হয়েছে ঝোপটার, সমস্ত ঝোপটাই যেন বনলক্ষ্মীর শ্যামল শাড়ির একটা অঞ্চল প্রান্তের মতো। তারপর দিন তাকে দেখলাম, তিনি আমায় লক্ষ্য করেননি। আপন মনে ঘাটের চাতালে উঠে যাচ্ছিলেন। আমি ডাকলুম, বৌদি বৌদি। কেমন হঠাৎ চমকে উঠে আমার দিকে ফিরলেন। এ কি বিমল, কবে এলে? আজ কি স্কুল খুললো? কিরকম আছো? সেই পরিচিত প্রিয় কণ্ঠস্বর, সেই স্নেহভরা শান্ত চোখ দুটো। বৌদিদি আমার মনে ছুটির আগে যে স্থান অধিকার করেছিলেন, ছুটির পরে স্থানটা তার চেয়েও ওপরে। আমার সমস্ত ছুটিটা তাকে ভেবেছি। আমি সমস্ত ছুটিটা তাকে ভেবেছি। নানা মূর্তিতে, নানা অবস্থায় তাকে কল্পনা করেছি, নানা গুণ আরোপ করেছি। তাকে নিয়ে আমার মুগ্ধ মনের মধ্যে অনেক ভাঙা ঘোরা করেছি। আমার মনের মন্দিরে আমারই শ্রদ্ধা ভালোবাসায় গড়া তার কল্পনা মূর্তিকে অনেক অর্ঘ্যচন্দনে চর্চিত করেছি। তাই সেদিন যে বৌদিকে দেখলুম, তিনি পূজার ছুটির আগেকার সেই বৌদিরই নন। তিনি আমার সেই নির্মলা, পুত হৃদয়া, পুণ্যময়ী মানসী প্রতিমা। আমার পার্থিব বৌদিদিকে তিনি তার মহিমা খচিত দিব্য বসনের আচ্ছাদনে আবৃত্ত করে রেখেছিলেন। সেই স্নেহ করুণার জ্যোতি বাষ্পে বৌদিদির রক্ত মাংসের দেহটা একটা আড়াল সৃষ্টি করেছিলেন। আমার মাথা শ্রদ্ধায় সম্ভ্রমে নত হয়ে পড়ল। আমি তার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলুম। বৌদিদি বললেন, এসো এসো ভাই, আর প্রণাম করতে হবে না, আশীর্বাদ করছি, রাজা হও। আচ্ছা বিমল, বাড়ি গিয়ে আমার কথা মনে ছিল? মনে এলেও বাইরে আর কিছু বলতে পারলুম না। কে তবে আমার মগ্ন চৈতন্যকে আশ্রয় করে আছে? আমার নিত্য সুষুপ্তির মধ্যে আমার সঙ্গিনী ছিল বৌদি। শুধু একটু হেসে চুপ করে রইলুম। বৌদিদি জিজ্ঞাসা করল, মা ভালো আছে? আমি উত্তর দিলাম, হ্যাঁ বৌদি, তিনি ভালো আছেন। তাকে আপনার কথা বললুম। বৌদিদি আগ্রহের সুরে বললে, তিনি কি বললেন? আমি বললুম শুনে মার দু চোখ ভরে জল চলে এলো। বললেন, একবার দেখাবি তাকে বিমল? আমার নলিনীর শোক বোধহয় তাকে দেখলে অনেকটা নিবারণ হয়। বৌদিদিও দেখলুম সেই চোখ ছলছল করে এলো। চোখটা ছলছল করে এলো। আমায় বললেন, হ্যাঁ বিমল, তা মাকে এই মাসে নিয়ে এলে না কেন? আমি বললাম, সে এখন হয় না বৌদি। বৌদি ক্ষুণ্ণ হলেন, বললেন, বিমল, জানো না সেবার কিরকম কষ্টটা পেয়েছ? এই বিদেশ বিভুঁইয়ে মাকে আনলে মিথ্যে কষ্টটা আর ভোগ করতে হয় না। আমি উত্তর দিলাম, বৌদি, আমি তো আর ভাবিনি যে আমি বিদেশে আছি, যেখানে আমার বৌদি রয়েছেন। সে দেশ আমার বিদেশ নয়। মানা থাকলেও আমার এখানে ভাবনা কিসের বৌদি? বৌদির চোখের লজ্জা ঘনিয়ে এলো। আমার দিকে ভালো করে চাইতে পারলেন না। বললেন, হ্যাঁ, আমি তো সবই করছি। আমার আর কিছু করার জো আছে? কত পরাধীন আমরা, তা জানো তো ভাই। ওসব নয়, তুমি এই মাসেই মাকে ডাকো। আমি কথাটা কোনো রকমে চাপা দিয়ে সেদিন চলে এলাম। তারপর দিন ছুটির পর বৌদিদির সঙ্গে দেখা। অন্যান্য কথাবার্তার পর আসবার সময় তিনি বললেন, কলার পাতা মোড়া আবার কি একটা বার করলেন। তার হাতে কলার পাতা দেখলেই আমার ভয় হয়। আমি শঙ্কিত চিত্তে বলে উঠলাম, ও আবার কি বৌদি? আবার সেই? বৌদিদি বাধা দিয়ে বললেন, আমার কি স্বাদ নেই? আমার কি কোনো স্বাদ নেই বিমল? ভাই ফোঁটাটা অমনি অমনি গেল, কিছু কি করতে পারলুম? কলার পাতাটা মোড়া রহস্যটি আমার হাতে দিয়ে বললেন, এতে একটু মিষ্টি মুখ করো, আর এইটে নাও, একখানা কাপড় কিনে নিও। কথাটা ভালো করে শেষ না করে বৌদি আমার হাতে একখানা 10 টাকার নোট দিতে গেলেন। আমি চমকে উঠলুম। এ কি করছো বৌদি? না না না, এ কিছুতেই হবে না। খাবার আমি নিচ্ছি, কিন্তু আমি টাকা নিতে পারবো না। আমার কথাটা সর্বদয় একটু তীব্র হয়ে পড়েছিল। বৌদিদি হঠাৎ থতমত খেয়ে গেলেন, আর প্রসারিত ডান হাতখানা ভালো করে যেন গুটিয়ে নিতেও সময় পেলেন না, যেন কেমন হয়ে গেলেন। তারপর একটুখানি অবাক হয়ে আমার দিকে চেয়ে থাকবার পর তিনি তার টানা কালো চোখ দুটো ছাপিয়ে বাঁধ ভাঙা বন্যার স্রোতের মতো জল গড়িয়ে পড়ল। আমার বুকে যেন কিসের খোঁচা বাঁধল। এই নিতান্ত সরলা মেয়েটিকে
আগ্রহ ভরা স্নেহ উপহার রূঢ়ভাবে প্রত্যাখ্যান করে তার বুকে যে লজ্জা আর ব্যথার শুল বিদ্ধ করলুম, সে ব্যথার প্রতিঘাত অদৃশ্যভাবে আমার নিজের বুকেও গিয়েও বাজল। হায়, আমি তাড়াতাড়ি দুই হাতে তার পায়ের ধুলো নিয়ে তার হাত থেকে নোটখানা আর খাবার দুই নিয়ে বললুম, বৌদি, ভাই বলে অপরাধ, একবার ঠিক ক্ষমা করুন, মাফ করুন আমায়। আর কখনো আপনার এই কথার অবদ্ধ হব না। বৌদিদির চোখের জল তখনও থামেনি। দু চোখ জলে ভরা সেই তরুণী দেবমূর্তির দিকে ভালো করে চাইতে না পেরে আমি মাথা নিচু করে অপরাধীর মতো তাকিয়ে রইলুম। বাড়ি এসে দেখলুম কলা পাতার মধ্যে কতগুলো দুগ্ধ শুভ্র চন্দ্রপুলি সুন্দর করে তৈরি। সমস্ত রাত ঘুমের ঘোরে বৌদিদির বিষণ্ণ কাতর দৃষ্টি বারবার চোখে ভাসতে লাগলো। মাসখানেক কেটে গেল, প্রায়ই বৌদিদির সঙ্গে দেখা হতো। এখন আমরা ভাই বোনের মতো হয়ে উঠেছিলাম। সেই রকম পরস্পরকে ভাবতুম। একদিন আসছি, ফানেলের শার্টের একটা বোতাম আমার ছিল না। বৌদিদি জিজ্ঞাসা করলেন, এ কি, বোতাম কোথায় গেল? আমি বললাম, সে কোথায় গিয়েছে বৌদি, বোতাম পরাতে জানি না, কাজেই ওই অবস্থা। তারপর দিনই দেখলুম তিনি সুতো বোতাম সমেত এনেছেন। আমি বললাম, বৌদি, এটা ঘাটের পথ, আপনি বোতাম পরাতে পরাতে কেউ যদি দেখে তো কি মনে করবে? আপনি বরং ছুঁচটা দিন আমায়, আমি বাড়ি গিয়ে চেষ্টা করব এখন। বৌদিদি হেসে বললেন, তুমি চেষ্টা করবে যা আমি জানি, না সরিয়ে সেদিকে। বাধ্য হয়ে সরিয়ে এলুম। তিনি বেশ নিশ্চিন্তভাবে বোতাম পরাতে লাগলেন। ভয়টায় দেখলুম তার চেয়ে আমারই হলো বেশি। ভাবলাম, বৌদির যে কাণ্ডজ্ঞান নেই, কিন্তু যদি কেউ দেখে সে সমস্ত কষ্টটা ভুগতে হবে আমাকে। একদিন বৌদিজি জিজ্ঞাসা করলেন, বিমল, গোকুল পিঠে খেয়েছ? আমার মা খুব ভালো গোকুল পিঠে তৈরি করতেন, কাজেই ওই জিনিসটা আমি খুব খেয়েছি। কিন্তু বৌদিকে একটু আনন্দ দেওয়ার জন্য বললাম, সে কীরকম বৌদি? আর রক্ষে নেই। তারপর দিনই বিকেলবেলা বৌদি কলার পাতে মোড়া পিঠে নিয়ে হাজির। আমায় বললেন, তুমি এখানে আমার সামনে খাও, তুমি এখানে আমার সামনে খাও, ঘোড়ার জলে হাত ধুয়ে ফেলো এখন। আমি বললাম, সর্বনাশ বৌদি, এই এতগুলো পিঠে খেতে খেতে যে পথে লোক এসে পড়বে সে হয় না, আমি বাড়ি গিয়েই খাবো। বৌদিও ছাড়বার পাত্রী নয়, বললেন, না, কেউ আসবে না বিমল, তুমি এখানে খাও। খেলুম। পিঠে খুব ভালো হয়নি, আমার মায়ের নিপুণ হাতের তৈরি পিঠের মতো নয়, বোধহয় নতুন করতে শিখেছেন। ধারগুলো পুড়ে গেছে, আস্বাদও ভালো নয়। বললাম, বাহ বৌদি, বড় সুন্দর তো, এই কোথা থেকে তৈরি করতে শিখলেন? আপনার বাপের বাড়ি দেশের বুঝি? বৌদির মুখে আর হাসি ধরে না, হাসি মুখে বললেন, আমি আমার গুরুমা এসেছিলেন, তিনি শহরের মেয়ে, অনেক ভালো খাবার করতে জানেন, তার কাছে শিখে নিয়েছিলাম। তারপর সারা শীতকাল অন্যান্য পিঠের সঙ্গে গোকুল পিঠের পুনরাবৃত্তি চলল। এই যে বলেছি, ওই যে বলেছি, আমার ভালো লেগেছে। আর রক্ষা নেই। একটা কথা আছে, কিছুদিন ধরে আমার মনের মধ্যে একটা আগ্রহ একটু একটু করে জমছিল, জীবনটাকে খুব বড় করে অনুভব করবার জন্য। আমার এই 20-21 বছর বয়সে এই ক্ষুদ্র পাড়া গায়ে খাঁচা পাখির মতো আবদ্ধ থাকা ক্রমেই অসহ্য হয়ে উঠছিল। চলেও যেতাম একদিন। এখানকার একমাত্র বন্ধন হয়েছিলেন বৌদিদি। তারই আগ্রহে স্নেহ যত্ন অশান্ত ইচ্ছাটা কিছুদিন চাপা ছিল। একসময় মাঘ মাসের শেষের দিকে আমার এক আত্মীয় আমায় লিখলেন, তাদের কারখানার থেকে কাঁচের কাজ শেখবার জন্য ইউরোপ আমেরিকায় ছেলে পাঠানো হবে। অতএব আমি যদি জীবনের কিছু করতে চাই, তবে শীঘ্রই যেন মোরাদাবাদে গিয়ে তার সঙ্গে দেখা করি। তিনি সেখানকার কাঁচের কারখানার ম্যানেজার। পত্র পেয়ে সমস্ত রাত আমার ঘুম হলো না। ইউরোপ, আমেরিকা, সে কত উর্মি সঙ্গীত মুখরিত শ্যামল সমুদ্র তট, কত অকুল শহরের নীল জলরাশি, দূরে সবুজ বিন্দুর মতো ছোট ছোট দ্বীপ, ওই সিসিলি, নতুন আকাশ, নতুন অনুভূতি। ডোবারের সাদা খড়ির পাহাড়, প্রশস্ত রাজপথে জনতার দ্রুত পাদচরণ, লার্ডগেট সার্কাস, টটেনহাম কোর্ট রোড, বার্ড উইলো, এপলার গাছ, মেপল গাছের কত শ্যামল পত্র সম্ভার, আমার কল্পলোকের সঙ্গিনী কনক কেশনী, কত ক্লারা, কত মেরি, কত ইউজিনি,
পরদিনই সকালে পত্র লিখলুম আমি খুব শীঘ্র রওনা হব। স্কুলে সেই দিনই নোটিশ দিলুম 15 দিন পরে কাজ ছেড়ে দেব। মন বড় ভালো ছিল না। ওপরের পথটা দিয়ে কয়েকদিন গেল। দিন 12-10 দিন পরে নিচের পথটা দিয়ে যেতে যেতে একদিন বৌদির সঙ্গে দেখা। বৌদিদি একটু অভিমান করে বললে, বিমল বড় গুণের ভাই তো। আচ্ছা, আজ 4-5 দিনের মধ্যে বোনটা বাঁচলো কি মলো খোঁজ করলে না? আমি বললাম, বৌদিদি করলে সেটা অস্বাভাবিক হতো। বোনেরাই ভাইয়ের জন্য কেঁদে মরে, ভাইয়ের দায় পড়েছে বোনেদের ভাবনা ভাবতে। দুনিয়া সদ্য ভাই বোনেদের এই অবস্থা। বৌদি খিলখিল করে হেসে উঠলেন। এই তরুণীটির হাসিটি বালিকার মতো এমন মিষ্ট যে শুধু লক্ষ্মী পূর্ণিমার রাতের জ্যোৎস্নার মতো উপভোগ করার জিনিস, বর্ণনা করবার নয়। বললেন, তা জানি না, তা জানি না, আর গুমর করতে হবে না। সে গুণ তোমাদের আছে, সে গুণ যে তোমাদের আছে তা কি আমরা ভেতরে ভেতরে বুঝি না? কিন্তু বুঝে কি করব, উপায় নেই। হ্যাঁ, তা সত্যি সত্যি মা কি কবে আনছো? আমার কাজ ছেড়ে দেওয়ার কথা আমি বৌদিদিকে কিচ্ছু বলিনি। সে কথা বললে তিনি অত্যন্ত আঘাত পাবেন মনে, আমি বুঝতে পেরেছিলাম। একবার ভাবলাম সে তো জানতেই হবে, একদিন বলে ফেলি। কিন্তু এমন সরল হাসি ভরা মুখ, এমন নিশ্চিন্ত শান্তির ভাব বলতে বড় বাধল। মনে মনে বললাম, তোমরা কেবল বুঝি স্নেহ ঢেলে দিতেই জানো। তোমাদের স্নেহপাত্রদের বিদায়ের বাজনা যে বেজে উঠেছে এ সম্বন্ধে এরকম অজ্ঞান কেন? জিজ্ঞাসা করলাম, বৌদিদি একটা কথা বলি, আপনি আমায় অল্প দিনেই এত ভালোবাসলেন কি করে? আচ্ছা, আপনারা কি ভালোবাসার পাত্রও দেখেন না? আমি কে বৌদি যে আমার জন্য এত করেন? বৌদির মুখ গম্ভীর হয়ে এলো। তার ওই এক বড় আশ্চর্য ছিল, মুখ গম্ভীর হয়ে এলে প্রায়ই চোখে জল আসবে, জল কেটে গেলে আবার হাসি ফুটবে, শরতের আকাশে রোদ বৃষ্টি খেলার মতো। বললেন, এতদিন তোমায় বলিনি বিমল, আজ এই 5 বছর হলো আমারও ছোট ভাই আমার মায়া কাটিয়ে চলে গিয়েছে। তারও নাম ছিল বিমল। থাকলে সেও তোমার মতোই হতো, আজ তোমারই মতো দেখতে। তুমি সেদিন প্রথম এই রাস্তায় দিয়ে যাও, তোমায় দেখতে আমার মনে সমুদ্র উঠলে উঠেছিল। সেদিন বাড়ি গিয়ে আমার মনে আপন মনে আমি কেঁদেছিলুম। তুমি এখান দিয়ে রোজ যেতে, রোজ তোমাকে দেখতুম। যেদিন তুমি আপনা হতেই দিদি বলে ডাকলে, সেদিন থেকে আজ পর্যন্ত যে কি সুখে আছি বলতে পারিনি। তোমায় যত্ন করে তুমি যে বড় বোনের মতো ভালোবাসো, তাতে আমি বিমলের সুখ অনেকটা ভুলেছি। ওই এক ভাই ছিল আমার, তুলসীতলায় রোজ সন্ধ্যাবেলা কত প্রণাম করি, বলি, ঠাকুর এক বিমলকে তো পায়ে টেনে নিয়েছো, আরেক বিমলকে যদি দিলে তো এর মঙ্গল করো, একে আমার কাছে রাখো। চোখের জলে বৌদির গলা আড়ষ্ট হয়ে এলো। আমি আর কিছু বললুম না। আর বলবো কি? একটু পরে বৌদি নিজেকে একটু সামনে নিয়ে জল ভরা চোখ তুলে আমার মুখের দিকে চাইলেন। কি সুন্দর তাকে দেখাচ্ছিল। কালো চোখ দুটো ছলছল করছে, টানা টানা ভুরু যেন আরো নিচে নেমে এসছে, চিবুকের ভাঁজটি আরো পরিস্ফুট, যেন কোন নিপুণ প্রতিমাকারক সরু বাঁশের চেঁচারি দিয়ে কেটে কেটে তৈরি করেছে। পথের পাশেই প্রথম ফাল্গুনের মুগ্ধ আকাশের তলায় আকর ফুলের একটি ঝোপে কাঁটাওয়ালা ডালগুলোতে থলো থলো সাদা ফুল ফুটেছিল। মনের ফাঁকে ফাঁকে নেশা জমিয়ে আনে অমনি তার মিষ্টি গন্ধ। দুজনে অনেকক্ষণ কথা বলতে পারলাম না। খানিকক্ষণ পরে বৌদি বললেন, সেই জন্যই এসেছি ভাই, মাকে আনো। আমাদের পাড়ায় চৌধুরীদের বাড়িটা পড়ে আছে, ওখানে থাক না কেউ। ওখানে ওরা থাকে না, খুব ভালো বাড়ি, কোনো অসুবিধে হবে না। তুমি মাকে নিয়ে এসো, এখানে থাকো। সে তাদের পত্র লিখলেই তারা রাজি হবেন। বাড়ি তো এমনি পড়ে আছে, তোমার বোন পরাধীন, কিছু করবার তো জো নেই। তোমার সঙ্গে এইসব দেখাশোনা, এসব লুকিয়ে বাড়ির কেউ জানে না। তুমি দুবেলা ঘাটের পথ দিয়ে যেও,
দেখি আমি শান্তি পাবো ভাই। মাকে এ মাসেই আনো। কেমন করে তা হবে? একটু চুপ করে জিজ্ঞাসা করলাম, বৌদিদি, আমি এখানে থাকলে কি আপনি খুব সুখী হন? বৌদিদি বললেন, কি করে বলবো বিমল, মাকে আনলে তোমার কষ্টটা কম হবে, তা বুঝেও আমার সুখ, তা বুঝেও আমার সুখ। আর বেশ দুটো ভাই বোনে এক জায়গায় থাকবো, 12 মাস দুবেলা দেখা হবে, কি বলো? আমি বললাম, ভাই যদি কোনো গুরুতর অপরাধ করে আপনার কাছে, তাকে ক্ষমা ক্ষমা করতে পারবেন? বৌদিদি বললেন, শোনো শোনো কথার ভঙ্গি ভাইটির আমার, আমার কাছে তোমার আবার অপরাধটা কিসের শুনি? আমি জোর দিয়ে বললুম, না বৌদিদি, ধরুন যদি করি তাহলে? বৌদিদি আবার হেসে বললেন, না না, তাহলেও না। ছোট ভাইটির কোনো কিছুতেই অপরাধ নেই আমার কাছে, আমি যে বড় বোন। চোখে জল এসে পড়ল। আড়ষ্ট গলায় বললুম, ঠিক বৌদি, ঠিক। বৌদিদি অবাক হয়ে গেলেন, বললেন, বিমল, কি হয়েছে ভাই, অমন করছো কেন? মুখ ফিরিয়ে আনতে উদ্যত হলুম। বললুম, কিছু না বৌদি, এমনি বলছিলাম। বৌদিদি বললেন, তবুও ভালো, ভাইটি আমার এখনো ছেলে মানুষই যায়নি। হ্যাঁ, ভালো কথা বিমল, তুমি ভালোবাসো বলে বাগানের কলার কাঁদি আজ কাটিয়ে রেখেছি, পাকলে একদিন ভালো করে দেব এখন। তারপর দিনই আমার নোটিশ অনুসারে স্কুলে কাজের শেষ দিন। গিয়ে শুনলাম আমার জায়গায় নতুন লোক নেওয়া ঠিক হয়ে গেছে। স্কুলে সকলের কাছে বিদায় নিয়ে চলে এলুম, শুধু একবার শেষ দেখা করবার জন্য। তার পরদিন পুকুরের ঘাটে ঠিক সময়ে গেলুম। তার দেখা পেলে কি বলবো, তা ঠিক করে সেখানে যাইনি। সত্য কথা সব খুলে বলতে বোধহয় পারতুম সেদিন, কিন্তু দেখা হলো না। সব দিন তো আর দেখা হতো না, প্রায় 2-3 দিন অন্তর দেখা হতো, আবার কিছুদিন ধরে হয়তো রোজ দেখা হতো। সেদিন বিকেলে গেলুম, তার পরদিন সকালে গেলুম, কিন্তু দেখতে পেলাম না। সেদিন চলে আসার সময় সেখানকার মাটি একটু কাগজে মুড়ে পকেটে নিলুম, যেখানে তার সঙ্গে প্রথম পরিচয় হবার দিন তিনি দাঁড়িয়েছিলেন। সেই দিন বিকেলে জিনিসপত্র গুছিয়ে নিয়ে চিরকালের মতো সে গ্রাম পরিত্যাগ করলুম। মাঠের কোলে ছাতিম গাছের বনের মধ্যে কোথায় ঘুঘু ডাকছিল। সে আজ 25-26 বছর আগেকার কথা। তারপর জীবনে কত ঘটনা ঘটে গেল। ভগবানের কি অসীম করুণার দানই আমার এই জীবনটুকু। উপভোগ করে দেখলুম, এ কি মধু, কত নতুন দেশ, কত নতুন মুখ, কত জ্যোৎস্না রাত্রি, কত নতুন নবঝোপের নতুন ফুল, কত জুঁই ফুলের মতো নির্মল শুভ্র হৃদয়, কান্না জড়ানো কত মধুর স্মৃতি। কাকার কাছে মোরাদাবাদে কাঁচের কারখানায় গেল। বছরখানেক পরে তারা আমায় পাঠিয়ে দিল জার্মানিতে কাঁচের কাজ শিখতে। তারপর কলই গেলুম কাঁটা বেলোয়ারি কাছের কারখানায় কাজ শিখবার জন্য। কলই অনেকদিন রইল। সেখানে থাকতে একজন আমেরিকান যুবকের সঙ্গে খুব বন্ধুত্ব হলো। তিনি ইলিনয় বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট। শিকাগো ইন্টার ওশান কাগজে তিনি ফ্রান্স দেশস্থ সংবাদদাতা। কলয়ে সবসময় না থাকলেও তিনি প্রায় ওখানে আসতেন। তারই পরামর্শে তার সঙ্গে আমেরিকায় গেলুম। তার সঙ্গে 2-3টা বড় বড় কাচের কারখানায় কাজ দেখবার সুযোগ পেলুম। পিটসবার্গে, কার্নেগির ওইখানে প্রায় 6 মাস রইলুম। নতুন ধরনের ব্লাস্ট ফার্নেসের কাজ ভালো করে বোঝবার জন্য মিডল ওয়েস্টের একটা কাচের কারখানায় প্রভাত দে কি বসু বলে একজন বাঙালি যুবকের সঙ্গে দেখা হলো। তারও বাড়ি ওই 24 পরগনা জেলায়। সে ভদ্রলোক নিঃসম্বলে জাপান থেকে আমেরিকা গিয়ে মহা হাবুডুবু খাচ্ছিলেন। তার মুখে শুনলাম সিয়াটলে একটা নতুন কাচের কারখানা খোলা হচ্ছে। আমি জাপান দিয়ে আসবো স্থির করেছিলাম, কাজেই আসবার সময় সিয়াটল গেলুম। তারপর জাপান ঘুরে দেশে এলুম। মা ইতিমধ্যে মারা গিয়েছিলেন। ভাই দুটোকে নিয়ে এলুম মোরাদাবাদে। বেশি দিন ওখানে থাকতে হলো না, বম্বেতে বিয়ে করেছি। আমার শ্বশুর এখানে ডাক্তারি করতেন, সেই থেকেই বম্বে অঞ্চলেরই অধিবাসী হয়ে পড়েছি।
বহুদিন বাংলা যায়নি, প্রায় 16-17 বছর হলো। বাংলাদেশের জল, মাটি, গাছপালার জন্য মনটা তৃষ্ণিত হয়ে আছে। তাই আজ সন্ধ্যার সময় সমুদ্রের ধারে বসে আমার সবুজ শাড়ি পরা বাংলা মায়ের কথাই মনে পড়েছিল। ভাবছিলাম, রাজাবাই টাওয়ারের মাথায় ওপরে একটু রোদ আছে, বন্দরের নীল জলে বেসাহাজেরি মারিতিমদের একখানা জাহাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ধোঁয়া ছাড়ছে, এক্ষুনি ছেড়ে দেবে। বাধারে একটু দূরে এলিফ্যান্টার নীল সীমারেখা। ভাবতে ভাবতে প্রথম যৌবনের একটা বিস্মৃত প্রায় ঝাপসা ছবি বড় স্পষ্ট মনে এলো। 25 বছর পূর্বের এমনি এক সন্ধ্যায় দূর বাংলাদেশে এক নিভৃত পল্লীগ্রামের জীর্ণ শান বাঁধানো ঘাটের বেয়ে আর্দ্র বসনা সুন্দরী এক পল্লীবধূ। মাটির পথের বুকে বুকে লক্ষ্মীর চরণ চিহ্নের মতো তার জলসিক্ত পা দুখানি রেখা আঁকা। আধার সন্ধ্যায় তার পথের ধারে বেনুকুঞ্জে লক্ষ্মী পেঁচা ডাকছে। তার স্নেহভরা পবিত্র বুকখানি বাইরের জগৎ সম্বন্ধে নিশ্চিন্ততায় ভরা। আম কাঁঠালের বনের মাথায় ওপরে নীলাকাশে দু একটা নক্ষত্র উঠে সরলা স্নেহ দুর্বলা বধূটি ওপর সস্নেহ কৃপা দৃষ্টিতে চেয়ে আছে। তারই এক শান্ত আঙিনায় তুলসী মঞ্চমূলে স্নেহাস্পদের মঙ্গল প্রার্থিনী, সে কোন প্রণাম নিরতা মাতৃমূর্তি, করুণামাখা অশ্রু ছল ছল। ওগো লক্ষ্মী, ওগো স্নেহময়ী পল্লী বধূ, তুমি কি আজও আছো? এই সুদীর্ঘ 25 বছর পরে আজও তুমি কি সেই পুকুরের ভাঙা ঘাটে সেই জল আনতে যাও? আজ সে কতকালের কথা হলো, তারপর জীবনে আর কত কি দেখলুম, আর কত কি পেলুম। আজ কতদিন পরে আবার তোমার কথা মনে পড়ল। তোমায় আবার দেখতে বড় ইচ্ছে করছে দিদিমণি। তুমি আজও কি আছো? মনে আসছে অনেক দূরে যেন কোথাও খড়ের ঘর, মিটমিটে মাটির প্রদীপের আলো, মৌন সন্ধ্যা, নীরব ব্যথার অশ্রু, শান্ত সৌন্দর্য, স্নেহমাখা রাঙা শাড়ির আঁচল। আরব সমুদ্রের জলে এমন করুণ সূর্যাস্ত কখনো হয়নি। সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। নমস্কার।